আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আজকের আমাদের অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিবি অনার্স সেকেন্ডের একটি সাবজেক্ট। আজকে আমরা ট্যাক্সেশন অফ বাংলাদেশের মূল্য সংযোজন কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আজকের আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলতে আমরা কি বুঝি, এটা বোঝার আগে প্রথমে আমরা একটু আলোচনা করি হিস্টোরি। মূল্য সংযোজন কর ব্যবস্থা বাংলাদেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে নতুন একটি পদ্ধতি। দেশের আভ্যন্তরীণ সম্পত্তি বৃদ্ধির মাধ্যমে মূল্য সংযোজন করের বিশেষভাবে বিবেচনা করা হয়। 1991 সালে 1991 সালে উনিশশো 12 জুন 1991 সালে 12 জুন জাতীয় সংসদে 12 জুন জাতীয় সংসদে সালে 12 জুন জাতীয় সংসদে ভ্যাট বিল উপস্থাপন করা হয়। কত সালে? 1991 সালে 12 জুন জাতীয় সংসদে ভ্যাট বিল উপস্থাপন করা হয়ে থাকে। পরবর্তীতে বিলটি 9 জুলাই বিলটি কি হয়? পাস হয়। 9 জুলাই কি হয়? বিলটি পাস হয়। এবং 1991 সালে জুলাই 1 তারিখে বিলটি কার্যকারিতা হয় এবং 1991 সালের জুলাইয়ের 1 তারিখে বিলটি কার্যকারী হয়। 1991 সালের পূর্বে ভ্যাট অন্যভাবে আদায় করা হতো উপমহাদেশে প্লাস বাংলাদেশে। 1991 সালের পূর্বে বাংলাদেশে ভ্যাট আদায় করা হতো অন্যভাবে। আমাদের দেশে মূল্য সংযোজন কর নতুন হলেও বিশ্বের অনেক দেশেই মূল্য সংযোজন করের ব্যবস্থা ছিল। 1891
92 সালে জার্মানিতে ভ্যাট চালু হয়। 1892 সালে জার্মানিতে ভ্যাট চালু হয়। উন্নত দেশগুলোর মধ্যে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জাপান যেমন ভারত, চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন মূল্য সংযোজন কর চালু করা হয় এবং কোনো দেশে সমহারে এবং কোনো দেশে ভিন্ন হারে কর আরোপ করা হয়। কোনো দেশে সমহারে এবং কোনো দেশে ভিন্ন হারে কর আরোপ করা হয়ে থাকে। 1991 সালে অর্থমন্ত্রী সাইফুল ইসলাম বিলটি পাস করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। এখন আমরা আলোচনা করব ভ্যাট কি। ভ্যাট মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কোনো করযোগ্য পণ্য বা সেবা উৎপাদন বা ক্রয়, প্রক্রিয়াকরণ, বিক্রয় পর্যায়ে প্রভৃতি পর্যায়ে সংযোজিত মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলা হয়। সংজ্ঞাটা আমি একটু লিখি। কোনো করযোগ্য পণ্য বা সেবার উৎপাদন বা ক্রয় প্রক্রিয়াকরণ, বিক্রয় প্রভৃতি পর্যায়ে সংযোজিত মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাকে ভ্যাট বলে। অর্থাৎ যখন কোনো পণ্য বা সেবা উৎপাদন করা হয় বা কোনো পণ্য ক্রয় করা হয় বিক্রয়ের উদ্দেশ্যে, ওই সময় বিভিন্ন পর্যায়ে যে সংযোজিত মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলা হয়। তো মনে করি আমরা এখানে একটা উদাহরণ দিই। মনে করি একজন কাঠ ব্যবসায়ী, একজন ফার্নিচার ব্যবসায়ী ফার্নিচার তৈরি করবে। এর জন্য সে র ম্যাটেরিয়াল হিসাবে কাঠ কিনলো, উড কিনলো, এর উপর কি করলো? ভ্যাট দিল। যখন সে পণ্যটা উৎপাদন করব, অর্থাৎ ফিনিশ গুডস বা পূর্ণাঙ্গ একটি ফার্নিচার তৈরি করব, যখন সে বিক্রি করবে তখন সে ভ্যাট প্রদান করবে, তখন সে ভ্যাট আরোপ করবে এবং ওই ভ্যাট দিবে ক্রেতা। অথবা যদি ফার্নিচারটা কোনো ডিলারকে বিক্রি করে, ডিলারও ভ্যাট প্রদান করবে ফার্নিচার উৎপাদনকারীকে, এবং ডিলার যখন সেল করবে তখন সে ভ্যাট আরোপ করবে, সেটা ক্রেতা পরিশোধ করবে।
পণ্য উৎপাদন পর্যায় থেকে অর্থাৎ পণ্য উৎপাদন পর্যায় থেকে অর্থাৎ পণ্য উৎপাদন পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে যে কর আরোপ করা হয় তাকেই বলে মূল্য সংযোজন কর, তাকেই বলে মূল্য সংযোজন কর। এখন আমরা আলোচনা করব বাংলাদেশে প্রবর্তিত মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য। বাংলাদেশে প্রবর্তিত মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য। বাংলাদেশে প্রবর্তিত মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে বৈজ্ঞানিক কর ব্যবস্থা। প্রথম হচ্ছে বৈজ্ঞানিক কর ব্যবস্থা। বৈজ্ঞানিক কর ব্যবস্থা যেহেতু পণ্য বা সেবা উন্নয়ন প্রক্রিয়া যার যেমন মূল্য সংযোজন বা ভ্যাট, এটি একটি ন্যায় ভিত্তিক বৈজ্ঞানিক কর ব্যবস্থা। এটি একটি ন্যায় ভিত্তিক বৈজ্ঞানিক কর ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে অতীত করের প্রতিস্থাপন। দ্বিতীয় হচ্ছে অতীত করের প্রতিস্থাপন। অতীত করের প্রতিস্থাপন অর্থাৎ বাংলাদেশে প্রচলিত যে মূল্য সংযোজন কর আছে মূলতপক্ষে আমদানি পণ্যের উপর আরোপিত বিক্রয় এবং দেশীয় পণ্যের উপর আরোপিত আবগারি শুল্কের উপর প্রতিস্থাপন কর রয়েছে। তো আবার একটু ক্লিয়ার করি আমি, অর্থাৎ বাংলাদেশে প্রচলিত মূল্য সংযোজন কর মূলতপক্ষে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত বিক্রয় কর এবং দেশের পণ্যের উপর আরোপিত আবগারি শুল্ক প্রতিস্থাপন করেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সমহারে প্রযোজ্য কর। সমহারে প্রযোজ্য কর। রপ্তানি পণ্য বাংলাদেশের মূসক অন্তর্ভুক্ত সকল প্রকার করযোগ্য পণ্য এবং সেবার উপর সমহারে অর্থাৎ 15% হারে কর আরোপ করা হয়। 15% হারে কর আরোপ করা হয়। 4 নম্বর হচ্ছে রপ্তানি উৎসাহিতকরণ। 4 নম্বর হচ্ছে রপ্তানি উৎসাহিতকরণ। বাংলাদেশে প্রচলিত মূল্য সংযোজন করের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রপ্তানি উৎসাহিতকরণ। রপ্তানি করার ক্ষেত্রে শূন্য মূসক আরোপ করা হয় এবং রপ্তানিকৃত পণ্যের উৎপাদনে ব্যবহৃত উপকরণের জন্য প্রদত্ত সকল প্রকার কর ফেরত দেওয়া হয়, ফলে উৎপাদিত রপ্তানিতে উৎসাহিত হয়। অর্থাৎ বাংলাদেশে তৈরিকৃত পণ্য যদি বিদেশে বিক্রি করতে চায় অথবা রপ্তানি করতে চায়, ওই ক্ষেত্রে বাংলাদেশ সরকার 0% কর সুবিধা প্রদান করে থাকে। ওই ক্ষেত্রে বাংলাদেশ সরকার 0% কর প্রদান করে থাকে এবং রপ্তানিকৃত পণ্যের জন্য যদি কোনো উপকরণের দরকার হয় যা বিদেশ থেকে আমদানি করতে হবে, তার উপরও সরকার বিদেশ থেকে আমদানি করতে হবে না, অর্থাৎ
সকল প্রকার কর ফেরত দেওয়া হয় রপ্তানিকে উৎসাহিত করার জন্য। বাংলাদেশ সরকার যত বেশি রপ্তানি হবে দেশের তত বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আমদানি নিরুৎসাহিতকরণ। আমদানি নিরুৎসাহিতকরণ। আমদানিকৃত পণ্যের উপর মূল্য সংযোজন কর আরোপের মাধ্যমে আমদানি পণ্য নিরুৎসাহিত করার জন্য সরকার ব্যবসায়ীদেরকে উৎসাহিত করে থাকে। অর্থাৎ বিদেশে পণ্য আমদানি করলে দেশে বৈদেশিক মুদ্রার অপচয় হয়ে থাকে। এই জন্য সরকার সবসময় চেষ্টা করে আমদানিকৃত পণ্যের উপর বেশি কর আরোপ করে রপ্তানিকৃত পণ্যের উপর কর ছাড় দিয়ে আমদানিকৃত পণ্য নিরুৎসাহিত করার ক্ষেত্রে সরকার কি করে থাকে? উৎসাহিত করে থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের স্থিতিশীল কর ব্যবস্থা। স্থিতিশীল কর ব্যবস্থা আমদানি এবং সংগৃহীত উৎপাদন প্রতিটি পর্যায়ে মূল্য সংযোজন কর একই হারে ভ্যাট আরোপ করা হয়। ফলে কর কাঠামো যে আছে আমাদের তা স্থিতিশীল থাকে। ফলে কর কাঠামো যে আমাদের আছে সেটা স্থিতিশীল থাকে। তো বাংলাদেশের প্রবর্তিত মূল্য সংযোজন করের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্থিতিশীল কর ব্যবস্থা। টার্নওভার কর ও সম্পূরক শুল্ক। টার্নওভার কর ও সম্পূরক শুল্ক। টার্নওভার কর ও সম্পূরক শুল্ক। টার্নওভার কর ও সম্পূরক শুল্ক ক্ষুদ্র এবং কুটির শিল্পের বার্ষিক 40 লাখ টাকা। ক্ষুদ্র এবং কুটির শিল্পে বার্ষিক 40 লাখ টাকার কম সে সকল শিল্পের ক্ষেত্রে এ সকল আওতায় বহির্ভূত। আবার কতিপয় বিলাস সামগ্রীর উপর সম্পূরক কর ধার্য করা হয় মূলত পক্ষে আমদানি রপ্তানির ক্ষেত্রে সীমিত রাখার জন্য। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্রমাণপত্র ভিত্তিক কর ব্যবস্থা। প্রমাণপত্র ভিত্তিক কর ব্যবস্থা। ডকুমেন্টারি ট্যাক্স সিস্টেম। ভ্যাটের বিভিন্ন পর্যায়ে কর আরোপ করা হয় বলে ভার অপেক্ষাকৃত কম হয়। বিক্রেতা নিজের জন্য ভ্যাট প্রমাণ সহ সংগ্রহ করে, কারণ সংগৃহীত কর প্রদত্ত করের সাথে সমন্বয় করে কর ভার লাঘবের চেষ্টা করে। ফলে মূল্য সংযোজনের প্রতিটি ক্ষেত্রে করের প্রমাণপত্র সংরক্ষণ করা হয়। প্রমাণ ভিত্তিক কর ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তিত মূল্য সংযোজন করের আরেকটি বৈশিষ্ট্য। 9 হচ্ছে রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান। রাজস্ব
বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান। কন্ট্রিবিউশন ইন রাইজিং রেভিনিউ, ভ্যাটের করের ভিত্তি প্রসারিত হয় সাময়িকভাবে কিছু কিছু পণ্য এবং সেবা খাত ব্যতী রেখে সকল প্রকার পণ্য এবং সেবার উপর মূল্য সংযোজন করের ফলে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব গুরুত্বপূর্ণ একটি উৎস থাকে ভ্যাট। 10 নম্বর হচ্ছে কর নির্ণয় ও আলাদা পদ্ধতি সহজীকরণ। কর নির্ণয় ও আলাদা পদ্ধতির সহজীকরণ। অর্থাৎ কর পরিশোধকারী এবং কর নির্ধারণকারী এবং ভোক্তা সহ সকলের নিকট ভ্যাট অত্যন্ত সহজবোধ্য, কারণ উৎপাদনের প্রতিটি স্তরের একটি সংযুক্ত মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে কর প্রদান করা হয়ে থাকে, যার উপর ভিত্তি করে সমগ্র কর ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তো আমরা আলোচনা করলাম ভ্যাটের বাংলাদেশে প্রবর্তিত মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য। এ সকল বৈশিষ্ট্য পরিবর্তন, সংযোজন, সংশোধন, বাতিলকরণ অধিকাংশ করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। তবে প্রবর্তনকাল করতে হলে এসব বৈশিষ্ট্য অবশ্যই চালু রাখতে হবে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভ্যাটের গুরুত্ব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল্য সংযোজন করের ভূমিকা। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভ্যাটের গুরুত্ব অন্যতম। দেশের রাজস্ব আয়ের অন্যতম একটি উৎস হচ্ছে ভ্যাট। আভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে 1991 সালে 12 জুন জাতীয় সংসদে ভ্যাট বিল স্থাপনা এবং 9 জুন বিলটি পাস করা হয়। তার মধ্য দিয়ে ভ্যাট বাংলাদেশে প্রচলন হয় এবং কার্যকারিতা হয় 1991 সালের জুলাই মাসে, যার উপর ভিত্তি করে বর্তমানে ভ্যাট ইতিবাচক ভূমিকা পালন করছে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করার ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করে যাচ্ছি বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নের মূল্য সংযোজন করের ভূমিকা। প্রথম হচ্ছে জাতীয় রাজস্ব বৃদ্ধি। জাতীয় রাজস্ব বৃদ্ধি। মূল্য সংযোজন করের অন্যতম লক্ষ্য হচ্ছে জাতীয় রাজস্ব বৃদ্ধি করে দেশের প্রচলিত যে সকল পণ্যের উপর মূল্য সংযোজন কর আরোপ করা যায় সে সকল পণ্যের উপর মূল্য সংযোজন কর আরোপ করে জাতীয় রাজস্ব বৃদ্ধিতে মূল্য সংযোজন কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে
জাতীয় রাজস্ব থেকে প্রাপ্ত অর্থ জাতীয় উন্নয়নে ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের কর ফাঁকি এবং কর এড়ানোর সুযোগ হ্রাস। কর ফাঁকি ও কর এড়ানোর সুযোগ হ্রাস। বাংলাদেশের আর্থসামাজিক বিভিন্ন কাঠামো অনুসারে করদাতা কর ফাঁকি বা কর এড়ানোর জন্য পরিকল্পনা করে থাকে। মূল্য সংযোজন কর প্রবর্তন ব্যবস্থায় বিভিন্ন স্তরে মূল্য সংযোজনের উপর পৃথক পৃথক কর আরোপ করে কর ভার কম হয়। বিক্রেতা ক্রেডিট পাওয়ার জন্য বিক্রয় চালানোর কম দেখাতে পারে, ফলে ভাউচারে ক্রয় মূল্য বেশি দেখাতে চায় এবং বিষয়টি এমন তথ্য উপস্থাপিত হয়। এতে কর ফাঁকি এবং কর এড়ানোর জন্য স্বয়ংক্রিয়তা হ্রাস পায়, ফলে সরকারের রাজস্ব আহরণের সঠিক মাত্রা বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে রপ্তানি বাণিজ্য উৎসাহিতকরণ। রপ্তানি বাণিজ্য উৎসাহিতকরণ। দেশের রপ্তানি বৃদ্ধি করার জন্য সরকার রপ্তানির উপর 0% মূসক আরোপ করে। চার নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা রাখতে সহায়তা। অর্থনীতির গতিশীল রাখতে সহায়তা। দেশের অর্থনৈতিক গতিশীলতা রক্ষা করার জন্য সরকার মূল্য সংযোজন করের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূলবাক্যে সরকার বহু স্তরে মূল্য সংযোজন কর আরোপ করে দেশের অর্থনৈতিক গতিশীলতা রাখতে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মূল্য সংযোজন কর। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের শিল্প সংরক্ষণে সহায়তা। শিল্প সংরক্ষণে সহায়তা। Facilitate to the protect the industry. আমদানিকৃত পণ্যের উপর মূল্য সংযোজন কর এবং রপ্তানিকৃত পণ্যের উপর অব্যাহতি দেশের শিল্প পণ্য প্রতিযোগিতা টিকে রাখার জন্য অনুকূল পরিবেশ বান্ধব ব্যবস্থা করে। ফলে দেশের শিল্প রক্ষার জন্য ভ্যাট রক্ষা কবচ হিসেবে কাজ করে। অর্থাৎ সরকার আমদানিতে নিরুৎসাহিত করে এবং রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার জন্য রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে 0% ভ্যাট সুবিধা প্রদান করে। ফলে বিদেশি পণ্যের সাথে দেশি পণ্য সহজেই শিল্প সংরক্ষণ করতে পারে। শিল্প সংরক্ষণের জন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য
দেশি শিল্প রক্ষার জন্য ভ্যাট রক্ষা কবচ হিসেবে কাজ করে। মিতব্যয়িতা অর্জন। মিতব্যয়িতা অর্জন। মূল্য সংযোজন নির্ণয় আদায় পদ্ধতি অত্যন্ত সহজ এবং প্রমাণ ভিত্তিক হওয়ায় সরকার রাজস্ব ব্যয় খুব কম হয়। পরে রাজস্ব আদায়ের ক্ষেত্রে মিতব্যয়িতা অর্জিত হয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে টেকসই উন্নয়নের সহায়তা। টেকসই টেকসই উন্নয়নে সহায়তা। কন্ট্রিবিউশন ইন সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট। সরকার আমদানিকৃত উৎপাদিত বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি বছর ভ্যাট খাতে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব হিসাবে সংগ্রহ করে থাকে, যা দেশের টেকসই উন্নয়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সরকার সংগৃহীত অর্থ ভ্যাটের মাধ্যমে সামাজিক অবকাঠামো, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প, জনস্বাস্থ্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত করে ভ্যাট থেকে আহরিত বিশাল অংশ, যার প্রতি বছর ব্যয় হয়। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে। তো আমাদের প্রতিটি ভ্যাট ক্লাস থিওরি এবং অঙ্কের সমন্বয়ে তৈরি করা হইব। এখন আমরা অঙ্কের পার্টে চলে যেতেছি। অঙ্কের পার্টের আজকে আমরা ঘরটা দেখা দেব। অঙ্কের পার্টের আজকে আমরা ভ্যাট সংযোজন কর নির্ণয় করার জন্য আমরা আজকে নমুনা ছকটা দেখাই দেব। ডট ডট লিমিটেড মূল্য সংযোজন কর বিবরণী ডট ডট সালের ডট 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 জুন সমাপ্ত বছরে বিবরণ টাকা প্রথমে আমাদের হইতেছে প্রারম্ভিক মজুত পণ্য।
প্রারম্ভিক মজুত পণ্য, মজুত কাঁচামাল, প্রারম্ভিক মজুত কাঁচামাল। তো ফার্স্ট কলামে আমরা ক্লোজ দেব, তারপর যোগ করতে হইব যোগ কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়, ক্লোজ দিলাম ফার্স্ট কলামে 3টা দিয়ে ব্যালেন্সটা নিচে নামাইলাম। কাঁচামাল ক্রয়ের সাথে কাঁচামালের সাথে সম্পর্কিত কোনো আইটেম থাকলে এগুলা যোগ দিয়ে করতে হইবে। তো তারপরে বাদ দিতে হইব। তো এটা আমাদের বের হইলো ব্যবহৃত উপযোগী কাঁচামাল, এটা আমাদের বের হইলো ব্যবহৃত ব্যবহারের উপযোগী কাঁচামাল, কাঁচামাল। আমরা বাদ দিই এরপরে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আমরা বাদ দেব। সমাপনী মজুত পণ্য বাদ দিলাম, বাদ দিয়া ব্যালেন্সটা সেকেন্ড কলামে দিলাম। এটা আমাদের বের হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটা আমাদের বের হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা যোগ দিব প্রত্যক্ষ খরচাগুলি, আমরা যোগ দিব প্রত্যক্ষ খরচাগুলি। এখানে আছে প্রত্যক্ষ মজুরি, মজুরি, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, অন্যান্য খরচাবলী, এগুলো আমরা কি করব যোগ দেব। যোগ দিয়ে আমাদের যেটা বেরোলো সেটা বেরোলো মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। যোগ দিয়ে যেটা বেরোলো ওটা হলো আমাদের কি মুখ্য ব্যয়, আমাদের কি বেরোলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ দিব কারখানা উপরিব্যয়, যোগ দিব কারখানা উপরিব্যয়, যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় পোস্টের মধ্যে সরাসরি দেওয়া থাকতে পারে অথবা বের করে নিতে হতে পারে। আমরা কি করলাম কারখানা উপরিব্যয় দিলাম। কারখানার উপরিব্যয় যোগ দেওয়ার পর যেটা বেরোবো সেটা হলো গা কার্য ব্যয়, সেটা হলো গা কার্য ব্যয়, সেটা হলো গা কার্য ব্যয়, কার্য ব্যয়। এবং কার্য ব্যয়ের সাথে আমরা যোগ দিব প্রারম্ভিক, প্রারম্ভিক চলতি কার্য। কার্য ব্যয়ের সাথে আমরা যোগ দেব প্রারম্ভিক, প্রারম্ভিক, প্রারম্ভিক চলতি কার্য। প্রারম্ভিক চলতি কার্য আমরা যোগ দিব। যোগ দেওয়ার পর যে ব্যালেন্সটা বের হইব সেটা হইল যোগ দিব, তারপর বাদ দেব হইল সমাপনী, সমাপনী চলতি কার্য, সমাপনী চলতি কার্য, সমাপনী চলতি কার্য দিলাম বাদ। বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা বেরিয়েছে এই ব্যালেন্সটার নাম হচ্ছে উৎপাদিত দ্রব্যর ব্যয়। এই ব্যালেন্সটার নাম হচ্ছে উৎপাদিত দ্রব্যর ব্যয়, উৎপাদিত দ্রব্যর ব্যয়, উৎপাদিত দ্রব্যর ব্যয়। উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সাথে আমরা যোগ দিব প্রারম্ভিক তৈরি
মজুদ। আর কি ফিনিশ গুডস, যোগ দিব যোগ প্রারম্ভিক প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, তৈরি পণ্যর মজুদ আমরা যোগ দিব, যোগ দিলাম। এখান থেকে আমরা বাদ দিব, বাদ সমাপনী সমাপনী তৈরি পণ্যর মজুদ, সমাপনী তৈরি পণ্যর মজুদ আমরা বাদ দেব। বাদ দেওয়ার পর যেটা বেরোলো এটা আমাদের বেরোলো বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমাদের বেরোলো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যর ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা বাদ দেব প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয়, প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয় বাদ দিলাম আমরা। বাদ দিয়ে যেটা বেরিলো এটা হলো আমাদের মোট খরচ, এটা হলো আমাদের মোট খরচ। প্রশাসনিক এবং বিক্রয় উপরি ব্যয় প্রশ্নতে সরাসরি দেওয়া থাকতে পারে অথবা দু একটা আইটেম থাকতে পারে, এগুলো ফাইন্ড আউট করে প্রশাসনিক এবং বিক্রয়ের উপরি ব্যয়ের অধীনে আমাদের দেখাতে হবে। এটার সাথে আমরা যোগ দিব মুনাফা, যোগ মুনাফা, মুনাফা মুনাফা দিব আমরা মোট খরচের উপর, মোট খরচ গুণ পার্সেন্টেজ দিলাম। মুনাফা যোগ দেওয়ার পর যেটা বেড়ে যাচ্ছে আমাদের, এই জন্য আমাদের বিক্রয় মূল্য, এটা আমাদের কি বেরোতেছে বিক্রয় মূল্য, এটা আমাদের কি বেরোবে বিক্রয় মূল্য। তো জিনিসটা আমরা আবার একটু রিভিউ করি। প্রথমে আমরা প্রারম্ভিক মজুদ কাঁচামাল লিখবো, তার সাথে যোগ দেব কাঁচামাল ক্রয়, এবং কাঁচামাল ক্রয়ের সাথে সংশ্লিষ্ট যাবতীয় খরচগুলো আমরা কি করবো কাঁচামালের সাথে যোগ দেবো। তারপর আমরা বাদ দেবো সমাপনী মজুদ পণ্য, যেটা বেরোবো সেটা হলো গিয়া ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ দেবো, প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ অন্যান্য যে খরচগুলো থাকবো সেগুলো আমরা যোগ দেবো। যোগ দেওয়ার পর ব্যবহৃত কাঁচামালের সাথে মুখ্য প্রত্যক্ষ খরচগুলো যোগ দেওয়ার পর যেটা বের হয় সেটা হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরি ব্যয় যোগ দিব। কারখানা উপরি ব্যয় সরাসরি থাকতে পারে অথবা 4-5টা আইটেম থাকতে পারে, এগুলো ফাইন্ড আউট করে আমাদের বের করতে হইবে। যোগ করে যেটা বেরোবে ওটা হলো কার্য ব্যয় বা ওয়ার্ক কস্ট। কার্য ব্যয়ের সাথে আমরা যোগ দিব প্রারম্ভিক চলতি কার্য এবং বাদ দেব সমাপনী চলতি কার্য, যেটা বেরোবে আমার উৎপাদিত দ্রব্য ব্যয়, কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা যোগ দেব প্রারম্ভিক তৈরি মজুদ পণ্য এবং বাদ দেব সমাপনী তৈরি মজুদ পণ্য, যেটা বেরোবে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড। বিক্রিত পণ্যের সাথে আমরা যোগ বাদ দেব প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয়। বাদ দেওয়ার পর আমাদের যেটা বেরোবো সেটা হইতেছে আমাদের মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে আমরা যোগ দিব মুনাফা, মোট ব্যয়ের সাথে আমরা যোগ দিব মুনাফা। মোট ব্যয়ের সাথে আমরা যোগ দিব মুনাফা। মোট ব্যয়ের সাথে আমরা যোগ দিব মুনাফা। মুনাফা যোগ দেওয়ার পর যেটা আমাদের বেরোবো সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন আমরা দেখাবো মূল্য সংযোজন কর নির্ণয়। মূল্য সংযোজন
কর নির্ণয় বিবরণ টাকা বিক্রয় মূল্য বাদ ব্যবহৃত কাঁচামাল যেটা বেরোলো সেটা হলো মূল্য সংযোজন অতএব মূল্য সংযোজন কর সমান সমান মূল্য সংযোজন কর সমান সমান মূল্য সংযোজন গুণ 15%, যেটা আমাদের রেজাল্ট বেরোয়। অথবা এভাবে দেখানো যায়, বিকল্পভাবে বিবরণ টাকা বিক্রয় মূল্যের উপর ভ্যাট বিক্রয় মূল্যের উপর ভ্যাট বিক্রয় মূল্যের উপর ভ্যাট বা উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট যেটা বেরোলো প্রদেয় মূল্য সংযোজন কর প্রদেয় মূল্য সংযোজন কর প্রদেয় মূল্য সংযোজন কর। আজকে আমরা মূল্য সংযোজন করের ঘর এবং কিছু থিওরি আলোচনা করলাম। আমরা পর্যায়ক্রমে পরবর্তী লেকচারে থিওরি প্লাস ম্যাথ গুলা সমাধান করব। তো আজকে আমাদের মূল্য সংযোজন স্তরের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।